আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিলাম। আমার সালাম নেবেন। আমার নাম হচ্ছে শিখা। শিখা, আমাকে যেটুকু অফেয়ারে বলছো তাতে আমার মাথা ঘুরছে। বোন, স্টার্টটা কেমন করে? প্রথম জিনের অস্তিত্ব বা অশরীরী কিছুর অস্তিত্ব প্রথম টের পেলে কেমন করে? প্রথম হচ্ছে 2012 থেকে 2011-12 থেকে। তার আগে থেকে একটু একটু সমস্যা। তো প্রথম সমস্যা শুরু হয় হচ্ছে আমার মাথা ব্যথা দিয়ে। মাথা ব্যথা করে? হ্যাঁ। কত বছর বয়স তখন তোমার? তখন হচ্ছে 11 সাল হবে। 11 সাল। 11, 12, 11, 10 সালের শেষ থেকে শুরু হবে মাথা ব্যথা স্টার্ট হওয়া। এরপর হচ্ছে 11-12 থেকে হচ্ছে আমি কোনো জুয়েলারি পরতে পারি না। কেন? আমার ভালো লাগে না। ওকে। কোনো জুয়েলারি পরতে পারি না, আর মাথা ব্যথা কন্টিনিউসলি আছে। মানে একটা মানুষের যদি আপনার 24 ঘন্টা যদি মাথা ব্যথা করে কেমন লাগবে? মাথা ছিঁড়ে যাওয়ার কথা। মানে 24 ঘন্টা হচ্ছে মাথা ব্যথা। বিভিন্ন জনের কাছে হচ্ছে ট্রিটমেন্ট নিতাম, কমতো না। তো হচ্ছে ঝাড়ফুঁক বলে না, তো একজনকে দিয়ে ঝাড়ালাম। তো তিনি যে বললো ঝাড়ার পরে যে আমার সমস্যা আছে, তো অনেক রাত্রে হচ্ছে তার বাসায় যাইতে হবে, গিয়ে হচ্ছে চাষের জমি আছে না, ওখানে গিয়ে ভুগ দিতে হবে। ভুগ কি? ওটা হচ্ছে খাবার, আচ্ছা, মিষ্টি জাতীয় কিছু, ওটা দিতে হবে। তো ওটা পসিবল ছিল না আমার ক্ষেত্রে, ওটা কোনোভাবেই সম্ভব না। তো এভাবেই চলতেছে। মাঝে মাঝে প্রেশার একদম কমে যেত, মনে হতো মানে যে আমার প্রেশার কম। প্রেশার হচ্ছে আপডাউনের জন্য হচ্ছে যা খাওয়ার খেতাম, কিন্তু হতো না। দেখা যাচ্ছে যে প্রেশার যদি মাপতে যেতাম বা মাপতাম নর্মাল বা হচ্ছে কম ঠিক আছে, কিন্তু আমি যেরকম বলতেছি ঠিক ওই রকম না, কিন্তু খুব একদম কমে যেত মনে হয়। মাথার পেছনে খুব ব্যথা হতো। তো এভাবেই চলতেছে আমার জীবন। তো যেহেতু আমার হচ্ছে আমার বাসাটা নদীর পাশে, খালের পাশে, আমার রাস্তার পাশে হচ্ছে খাল, আর রাস্তার পাশে হচ্ছে আমার বাসা। তো যেহেতু আমার বাচ্চাটা ছোট, আমার শাশুড়ি বলতে হচ্ছে নদীতে দুধ কলা দিতে, নতুন পানি আসলে হচ্ছে গঙ্গিমাকে খাবার দিতে, মানে সন্তুষ্ট রাখতে, নুন ফেলতে বলতো, সেটা দিতাম। তখন বাবুর বয়স কত? তখন আমার ছেলে ওই তো 12-র পর থেকে কন্টিনিউসলি এটা চলতেছি। তো আমার বড় ছেলে হয়েছে 5 নভেম্বরে, আর হচ্ছে 9 হয়েছে আমার মেজো ছেলে। তো এইভাবে চলতেছে আস্তে আস্তে। তো এইভাবে হচ্ছে আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি যে বিভিন্ন মাজারে যাইতে, গালিমপুর স্বপ্নে দেখাচ্ছে যে বিভিন্ন মাজারে যাও। স্বপ্নে আমার সাথে একটা মহিলা কন্টিনিউসলি কথা বলতো। মহিলা? হ্যাঁ। দেখতে কেমন? মহিলার শর্ট কাপড় পরা থাকতো সবসময় প্রিন্টের, আর হচ্ছে মুখ ঢাকা থাকতো। মুখ দেখা যেত না? মুখ কাপড় দিয়ে মুখ ঢাকা থাকতো। কখনো মুখ দেখা যেত না। এটা কি ভয়ঙ্কর দেখতে নাকি নরমাল দেখতে ছিল? না, নরমাল। নরমাল একটা মানুষের মতো দেখতে। কিন্তু গলার স্বর কেমন ছিল তার? মহিলাদের মতো। ওকে। সবসময় মহিলাদের মতো যেরকম হয় এরকম। তো আমার সাথে সবসময় কথা বলতো, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিত। মানে উপদেশ বলতে, তুমি এইখানে যাবা, এই জিনিসটা নিয়ে যাবা, আজকে তুমি নদীতে এইটা দিবা, কালকে তুমি ওই মাজারে যাবা। এরকম করতে করতে আমার হাজব্যান্ড এগুলো বিশ্বাস করে না, আমার শাশুড়ি এগুলো বিশ্বাস করে, আমার বাবার বাড়ি তো আমার মা খালা এরা বিশ্বাস করে। তো মাঝে মাঝে অনেক জায়গায় যেতাম, আমার হাজব্যান্ড ফ্রিডম দিত, কিন্তু সবসময় দিত না। অনেক সময় আমি লুকায় যেতাম, আমি আসলে থাকতে পারতাম না। আমার ভেতর থেকে কেমন একটা অস্থিরতা চলে আসতো যে আমাকে এটা করতেই হবে, আমাকে এটা বলছে, আমাকে এটা করতেই হবে, যে কোনো উপায় হোক। এভাবে করতে করতে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেল, কয়েকটা বছর। এরপর হচ্ছে মন্দির। এটা হয়তো অনেকেই আমাকে খারাপ বলবে যে আমি হচ্ছে মন্দিরে গেছি, এটা আসলে আমারও খারাপ লাগে যে আমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা আসলে আমি মাটির তৈরি মূর্তি ওইখানে আমি মাথাটাকে বসে থাকছি। আসলে ঘন্টার পর ঘন্টা হয়েছে, দিনের পর দিন। এটা আমারও খারাপ লাগে। একজন মুসলিম হয়ে আপনি মাথা ব্যথার যন্ত্রণায় আমাকে ওটা বলতে চাইতে আমি যেতাম। তো এভাবে হচ্ছে মানে ওই স্বপ্নে আপনাকে বলতেছে যে অমুক মন্দিরে যাও, হ্যাঁ, মন্দিরে গিয়ে মূর্তির সামনে মাথা নত করে থাকো, পূজা দাও, পূজা দিতে বলতো। ও মাই গড। এভাবে করতেছি এবং আপনি মাথা ঠেকে দাঁড়ায় আছেন, বসে আছেন। তো ভেতরটা ফাইটা যেত না আপনার? খুবই খারাপ লাগতো তখন আমার মনে হতো কি আর নামাজ পড়তে পারতাম না। আমি কিন্তু নামাজ পড়তাম কন্টিনিউসলি। আমার খুব ছোট সময় বিয়ে হওয়া, আমি বিয়ের আগেও নামাজ পড়তাম, বিয়ের পর থেকেও নামাজ পড়তাম, কিন্তু ওই যে 2012-র পর থেকে আমি নামাজে বসলে আমার একটা অস্থিরতা কাজ করতো যে আমি কতক্ষণে নামাজ শেষ করব। মাঝে মাঝে আমি ফরজ নামাজটা শেষ করে উঠে যেতাম, আমি আর কন্টিনিউসলি করতে পারতাম না। দেখা যেত আমার খুব ঘুম পেতো, না হলে খুব যন্ত্রণা হতো মাথা, আমি শেষ করতে পারতাম না। দেখা যেত আমি বসে বসেই হচ্ছে ফরজটা
কমপ্লিট করতাম, এভাবেই নামাজ পড়তাম। আর একটা জিনিস তখন থেকে লক্ষ্য করতাম যে হচ্ছে আমার সাথে কেউ ফিজিক্যালি টাচ হচ্ছে, মানে এটা হচ্ছে এখন কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। আপনি আপনি আমার আসলে আমার জামা কাপড় নষ্ট হয়ে যেত, তখন আর দেখা যাচ্ছে আমি হচ্ছে বারবার দেখা যায় একবার বেশি গোসল করতাম বা হচ্ছে চেঞ্জ করতাম, মানে কেমন যেন লাগতাম, বোঝাতে পারবো না কেন এরকম হইতেছে বা কেন এরকম হচ্ছে। ঘুমের মধ্যে না, ঘুমের মধ্যে বা হচ্ছে আমি কাজ করতেছি, হাঁটাচলা করতেছি, এর মধ্যেও হচ্ছে। এর মধ্যে আপনি ফিল করছেন আপনাকে কেউ ধরছে, টাচ করছে? না, তখন টাচ করা বুঝি না, কিন্তু ওই আমার কাপড় নষ্ট হচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি। অর্গাজম হচ্ছে? হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি। তো এভাবে অটোমেটিকলি হ্যাঁ এভাবে হচ্ছে। তো এর জন্য হচ্ছে আর আমার হাজবেন্ডকে আমার ভালো লাগতো না। আর আমি যেটা তখন আমি পরিপূর্ণ একটা মেয়ে, আমার পরিপূর্ণ একটা বয়স, কিন্তু আমার মধ্যে ওইরকম কোনো ফিলিংস ছিল না আমার হাজবেন্ড আমার কাছে আসলে। ওনার টাচ আপনার ভালো লাগতো না? টাচ কি, আমার মনেই হতো না যে কোনো ছেলে মানুষ আমাকে টাচ করতেছে, বা আমার যে নিজের একটা শরীরের একটা যে হচ্ছে চাহিদা বা একটা চাওয়া পাওয়া, সেটাও আমার মধ্যে ছিল না। আমাকে ডাক্তারও দেখাইছে আমার হাজবেন্ড, আমাদের কলাতিয়া সেন্ট্রাল হসপিটালে। আমি এখানে 3টা ডাক্তার আমাকে দেখাইছে, আমাকে একটা টেস্টও করছে, কয়েকটা টেস্টও দিছে। এরপর হচ্ছে সব কিছুই নর্মাল, হরমোনও নর্মাল, সবই নর্মাল। একটু ওয়েটটা একটু বেশি ছিল, ওজনটা, এর জন্য ওজন কমার ওষুধও দিল এক ডাক্তারে, বলছে হয়তো ওজন কমলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা কাউন্সিলিং করি, মানে সে আবার একটু অন্যরকম মাইন্ডেড ছিল, এটা আবার আরেকটা স্টোরি। তো আমি তাকে বলতাম যে আমরা হচ্ছে কাউন্সিলিং করি, যেহেতু সমস্যা হচ্ছে তোমার বা আমার যারই হোক হচ্ছে, কাউন্সিলিং করলে হয়তো আমাদের সমস্যাটা কোথায় বুঝতে পারবো, হয়তো তোমার কোনো বিহেভিয়ারের সমস্যা নাকি আমার, বুঝতে পারবো। আপনার জামাই এবং আপনি দুজন মিলে কাউন্সিলিং করার চেষ্টা করলেন, কিন্তু আপনার জামাই সেটাতে রাজি হয় নাই, মেন্টালি আপনাকে কোনো হেল্প সে করে নাই। সেটার জন্য শহর আসতে হবে গ্রাম থেকে, বলে এটা দরকার নেই, ডাক্তার দেখাইছে এখানে, দেখো এখানে ঠিক হয়ে যাবে, তুমি নিজে একটু চেষ্টা করো, এটা বলতো। কিন্তু নিজে থেকে তো এই বিষয়গুলো আসলে, এটা তো মাইন্ডের ব্যাপার, জোরের ব্যাপার না। আমি চাইলাম, আমি নিজের মধ্যে একটা অনুভূতি নিয়ে আসলাম, এটা কোনোভাবে সম্ভব না। আপনি আমাকে অফেয়ারে বলছিলেন যে আপনার জামাই কিডন্যাপ হয়? হ্যাঁ, এটা 2018 সালে। আর একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার হাজব্যান্ড কিডন্যাপ হওয়ার আগে ঠিক সে একটু মানে একটু উন্মাদের মতো হয়ে গেছিল, মানে অনেক বেশি রাগারাগি করতো। সে এমনিতেও রাগ করে, কিন্তু সে আরো বেশি রাগারাগি করতো। মোট কথা আমাকে যেন দেখতেই পারতো না, বা আমাকে তার সহ্যই হতো না, এমন একটা পর্যায়ে চলে গেছিল। আর আমারও তার এগুলো ভালো লাগতো না, সে এমন কেন করে, এইভাবেই চলতেছিল। 2018 শেষের দিকে সে হচ্ছে হঠাৎ একদিন কিডন্যাপ হয়, সেটা আরেকটা হিস্টোরি। কিডন্যাপ হলো কি আপনাকে, মানে আপনারা জানেন যে কে নিয়ে গেল নাকি এমনি নাই হয়ে গেল? না, এমনি সে তার দোকানে গেছে, প্রতিষ্ঠানে, ওখান থেকে হচ্ছে আর কোনো খোঁজ নাই। পরের দিন আমাদের থেকে অল্প কিছু টাকা নেয় বিকাশে, ফোন করে? হ্যাঁ। কথা বলে? হ্যাঁ। কি বললো? বললো আপনার হাজবেন্ড আমার কাছে আছে, আমাদের কাছে, আমাদের ডিমান্ড হচ্ছে 50,000 টাকা। আপনি কি আপনার হাজবেন্ডের সঙ্গে তখন কথা বলেছিলেন? তার ফোন থেকে। তার ফোন থেকে? হ্যাঁ। ওইভাবে দিলাম 50,000 টাকা, এরপর আর 45,000 টাকা দেওয়া হয়েছে, এরপর আর কোনো খোঁজ হয় নাই। এখন পুলিশে রিপোর্ট করেছেন? এখন মামলা চলতেছে, পিবিআইতে আছে। কেউ কোনো খোঁজ জানে না এখন পর্যন্ত? না। ওই দিন গেল, তারপর থেকে কোনো আশা আসেনি? না। এটা নিয়ে কি জিনের কোনো কাণ্ড আসছে? এখন ওরা বলে কিছুটা ওইরকম। কারা বলে ঠিক আমি জানি না, যারা হচ্ছে, আমি বলি আস্তে আস্তে। জি। তো যখন আমার হাজবেন্ড এরকম কিডন্যাপ হয়ে গেল, তারপর অনেকেই তো অনেক ফকিরের কাছে যা, থানা পুলিশ তো করতেছি, জি, তো অনেক ফকিরের কাছে যাইতেছি, হুজুরের কাছে যাই, যেখানে বলে যাই। যাওয়ার পরে হচ্ছে বলতে হয় তো আমার নাম, মায়ের নাম, আমার হাজব্যান্ডের নাম, তার মায়ের নাম, নালি দিলিগুলা বলতে হয়। তো তারা আমাকে অনেক জায়গায় সাজেস্ট করলো যে তোমার হাজব্যান্ডকে খোঁজা বন্ধ করে নিজের ট্রিটমেন্ট করো, তোমার অবস্থা খুব খারাপ। তো আমি তো জানি আমার অবস্থা, আমার একটু একটু সমস্যা আছে, তো এটা তেমন একটা গুরুত্ব দেই নাই। আর তখন তো ওই মেন্টালিটি ওইরকম ছিল না যে নিজেকে নিয়ে ভাববো। তো যেখানে যাই অনেক জায়গা আমার কথা বলে যে তোমার নিজের ট্রিটমেন্ট করো আগে, তারপরে হচ্ছে তোমার হাজব্যান্ডকে খোঁজো, কারণ তোমার 2টা বাচ্চা আছে, যে নাই সে তো নাই, তুমি তো আসো, তো নিজে থাকার চেষ্টা করো, ঠিক থাকার। তো অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিতামও, এভাবে চলতেছে। তো হঠাৎ একদিন হচ্ছে আমি ঘুমায় আছি রাত্রিবেলা, অনেক রাত্রি, আমি আর সঙ্গে আমার ছেলেটা শুয়ে আছে। তো হঠাৎ করেই 3 জন লোক
স্বপ্নে দেখি একটা লোক খুবই কালো, একদম জঘন্য রকমের কালো, আর আরেকটা পুরুষ আর একটা মহিলা, যে মহিলাটার সাথে কথা বলতাম, আমার সাথে কন্টিনিউ কথা বলতো, সেই মহিলাটা আমার সামনে ভাবে দাঁড়ায় আছে। আর পুরুষটা আমার হচ্ছে, একটা পুরুষ আমার এই পাশে বসে আমার হাতটা এভাবে ধরছে ওর পাশ থেকে। আমার বলতে গেলে এখন খারাপ লাগতেছে, আমার হাতে পাশ থেকে এভাবে ধরছে। আরেকটা পুরুষ হচ্ছে অন্য পাশে বসা। তো আমার ডান পাশে যে পুরুষটা বসা, সে আমাকে বলতেছে ও কিন্তু তোমাকে দেখে, তোমাকে সবসময় দেখে, তোমাকে ও সবসময় নজরে রাখে। আমি তখন, মানুষ বোবা হলে যেমন হয় না, আমি আসলে কোনো কথা বলতে পারি নাই। মনে হচ্ছে সবটা আমার বাস্তব। আমি আওয়াজ করতে গিয়ে আমি আওয়াজ করতে পারি না, আমার অবস্থাটা এরকম হয়ে গেছে, আমি কোনো আওয়াজ করতে পারতেছি না। তো এরপরে যখন লোকটা আমার শক্ত করে আমার হাত ধরে আছে আর আমার দিকে তাকায় মানে হাসতেছে, মানে সে আমাকে ছাড়বে না এভাবে, সে আমাকে হাতটাই শক্ত করে ধরে আছে। তো এরপর যখন আমার ঘুম ভেঙে গেল, মানে ভয় আতঙ্কে, তারপর থেকে আমার জ্বর, খুব জ্বর। তো এরপরের দিনও ঝাড়াইলাম অনেক জায়গায় গিয়া, তাবিজ নিলাম। আমার আপা এক জায়গায় আমাকে নিয়ে গেল ঝাড়ানোর জন্য, সেখানে ঝাড়ানোর পর ওইখান থেকে আমি চলে আসলাম। ওই রাত্রে ওই লোকগুলা ঠিক আমার আপাকে গিয়ে আবার ধরছে, আমার আপার গলা চেপে ধরছে ঘুমের মধ্যে। হ্যাঁ, ঘুমের মধ্যে, মানে সে ঘুমের মধ্যে ধরছে, কিন্তু সে বাস্তবে এটা ফিল করছে, তার যে ব্যথা অনুভব সেটা বাস্তবে করতে পারছে। এইরকম আর হচ্ছে আমার হাজবেন্ড এভাবে হারাই গেছে। আমার ভাসুর আর আমার আব্বা একটা হুজুরের কাছে গেছি সাভারে। তো ওখানে একটা হুজুর একটা তকদির দিছে। তো ওই তকদিরটা হচ্ছে আমাকে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমাকে কিছু আমল করতে হবে। তো ওইভাবে আমি আমল করতেছি, নামাজ পড়ে শেষ করে তো আমি শুয়ে আছি। আমার আব্বা বললো তুমি শুয়ে থাকো, আমি তোমার পাশেই বসে আছি, তুমি ভয় পাইও না। যেহেতু আমি ভয় পাইছি এর আগে স্বপ্নের দিকে, আমি তোমার পাশে শুয়ে আছি, তুমি এই আমলগুলো করে ঘুমাও। আমি বেডের কাছে, আমার সোফা ছিল, আমি বেডে শুয়ে আছি, আমার আব্বা ঠিক বসে আছে সোফার সামনে। তো আমি যখন শুইলাম, আমার ঘুম আসছে, মানে হঠাৎ করে আমার একটা লোক আমার বুকের উপরে বসে আমার গলা চেপে ধরছে। এটা আমি বাস্তবে ফিল করতেছি। আমি যতই মানে হাত পা নাড়ার চেষ্টা করতেছি আমার আব্বাকে ডাকার জন্য, যেহেতু পাশেই ছিল, আমি কোনোভাবে ডাকতে পারতেছি না, কোনোভাবেই আমি চেষ্টা করেও পারতেছি না। তো যাই হোক, একটা পর্যায়ে যেহেতু আমি উজু অবস্থায় ছিলাম, আল্লাহর রহমতে আমি ঠিক হই, কিন্তু আমার গলা টলা সব ব্যথা হয়ে গেছে। এরপর আমি আব্বাকে বললাম, আব্বা আমি যে ছটফট করতেছি, একটা সময় আব্বাই দেখতে পেয়ে আমাকে ধাক্কা দিছে। এরপরে আমি হুঁশে আসছি। এরপরে আব্বা ওই লোকটাকে ফোন দিল, বললো এই অবস্থা হয়েছে, তকদির করার পর এই অবস্থা হয়েছে। তো সে বললো যে হ্যাঁ, এটা দুষ্টু জিন আসছে। তো আমাকে বললো যে আপনি যে আমল করে শুইছেন, আপনি কিছু দেখতে পারছেন? আমি বললাম হ্যাঁ, আমি দেখতে পারছি। বলে কি দেখতে পারছেন? আমি বললাম যে আমার হাজব্যান্ড শুয়ে আছে, আর সঙ্গে হচ্ছে ওই 3টা মানুষ, যে 3টা মানুষকে আমি আগে স্বপ্নে দেখছি, ওই একটা মহিলা 2টা পুরুষ, তারা আমার থেকে লুকায় রাখার চেষ্টা করতেছে, আমি এটা দেখছি। তো বললো এটা হচ্ছে দুষ্টু জিন, এটা বললো। তো তার ওখান থেকে যতটুকু তকদির নেওয়া হয়েছে, তো আসলে এইভাবেই চলতেছে। এক জায়গায় ধরেন যাই, সেখানে বলে এক জায়গার কথা, আবার সেখানে যাই, এভাবে করতেছি। আর পাশাপাশি মন্দির, সোমবারে যেতাম হচ্ছে আপনার শিবের মন্দিরে, বৃহস্পতিবারে যেতাম হচ্ছে মনসার মন্দিরে, আর আদার্স যে বারগুলাতে আছে ওগুলো বিভিন্ন অন্য মন্দিরে যেতাম, দুর্গার মন্দিরে, কালীর মন্দিরে। এবং আমাকে ডিমান্ড করতো যে এই জিনিসটা নিয়ে যেতে হবে, তুমি যদি এই জিনিসটা দাও বা এভাবে করো, পূজা দাও, তাহলে তোমার হাজবেন্ড ফিরে আসবে, তুমি এই কাজগুলো করো। আমাকে বলল, আমি সেম কাজগুলাই করতাম। আমার মনে আছে, আমি একবার মনসার মন্দিরে গিয়ে আমি প্রতি বৃহস্পতিবারে আমি কয়েক মাস গেছি, ওখানকার সবাই আমাকে চেনে। আমি একটানা 3 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমি মানে মাথা ঠেকায় বসে থাকতাম। আর হচ্ছে সামনে হচ্ছে দুধ কলা নিয়ে আমি বসে থাকতাম। ওরা বলছে যে তুমি যদি মন থেকে
প্রার্থনা করো, আমার হাজব্যান্ড চলে আসবে। আমি আল্লাহর সাথে শিরক করছি নিজের সাথে। এটা আমার বলতেও খারাপ লাগে, কিন্তু তখন তো আসলে আমার মাইন্ড ওরকম কাজ করে নাই। আমি তো তখন আমার মধ্যে ছিলাম না, আমি বুঝতে পারিনি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আমাকে করতেই হইতো, কিছু আমার কাছে তো অন্য কোনো অপশন ছিল না। আর যখন ওরা বলতো এই কাজগুলো করতে হবে, যতক্ষণ আমি না করতাম ততক্ষণ আমার ভালো লাগতো না। আমি অনেক দূরে দূরে চলে যেতাম। আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জের হরজতপুরে, ওখান থেকে আমি সেই পাগলা মন্দিরে যেতাম। ওরা আমাকে লোকেশনগুলো বলে দিত, আমি সেই পাগলা মন্দিরে যেতাম বৃহস্পতিবার দিন, সোমবারে ওখানে শিবের মন্দির, ওইখানে আমি যেতাম। তারপর হচ্ছে শাহবাগ যেতাম, ওখানেও শিবের মন্দির, মানে সোমবার করে যেতে হবে। বোরখা পরে অ্যালাউ করবে না, আবার বাসা থেকে বোরখা ছাড়াও আসা যাবে না। আমাকে দেখা যেত অন্য কোথাও আমাকে চেঞ্জ করতে হতো। অনেকে মানে বলতো যে এরকম কেন করতেছেন, বোরখা পরে ঢুকলেন আবার বোরখা ছাড়া বের হইতেছেন। বললাম আজকে একটু সমস্যা আছে, বোরখা পরে মন্দির অ্যালাউ করবে না, আমাকে বোরখা খুলে যেতে হবে। অনেক সময় অনেক মন্দির আমাকে ঢুকতে দিত না, কিন্তু তাদের আমাকে জোর করতাম, রিকোয়েস্ট করতাম আমাকে একটু যাইতে দেন। আমি ওভাবে যেতাম। আমি কতদিন কত মাস এভাবে ঘুরছি, কত মন্দিরে মন্দিরে আমি গেছি। ওরা আমাকে বলতো চলে আসবে, আমি যেতাম, এটা তুমি করো, আমি তাই করতাম। আপনার হাজবেন্ড যাতে ফিরে আসে। হ্যাঁ, তখন ওরা আমাকে একটা দুর্বল পয়েন্ট পাইছে আমার, যে এই পয়েন্টটা কাছে লাগানো যাবে, তো আমি সেটা ওভাবেই করতাম। এভাবে করার পর হচ্ছে একটা সময় আমাকে বললো যে হচ্ছে আমি যদি আমার রক্ত নদীতে ফেলি তাহলে চলে আসবে, আমাকে এটা বললো। পর আমি আমাদের ওখানে হসপিটাল আছে, সেন্ট্রাল হসপিটাল কলাতিয়া, ওখানে গেলাম। ওখানে আমার সবাই পরিচিত, তো লতা নামের একজন স্টাফ আছে। তো বললাম আপা আমার একটু, আপনি তো জানেন আপনার ভাইয়ের অবস্থা, তো একটা ফকিরে বলছে আমার রক্ত দিতে, আপনি একটু আমার ব্লাড বের করে দেন। তো সে আমাকে 1 সিরিজ ব্লাড বের করে দিল। বললাম আপা এইটুকু কি হবে? বলে এর বেশি সম্ভব না। তো আমি ওইটা নিয়ে নদীতে ফেললাম। ফেলার পর হচ্ছে কয়েকদিন পার হয়ে গেল, আসলো না। তো আমার মনে একটা সন্দেহ, হয়তো আরো বেশি দিলে হয়তো চলে আসবে। এরপর আমি কি করব, আমাকে ওই হসপিটাল থেকে তো আমি পারবো না, কারণ এখানে 2টা হসপিটাল, সবাই পরিচিত। আমি যদি চাই কেউ আমাকে দিবে না ব্লাড বের করে, কারণ এইভাবে তো ব্লাড টেনে বের করে দিবে না কেউ এক ব্যাগ। এরপর আমি হচ্ছে রোহিতপুর হসপিটালে গেলাম, ওখানে একজন পরিচিত একজনকে নিয়ে গেলাম, যেহেতু আমি যদি এভাবে বলি হবে না। পরে সে বললো যে আমাদের একজন পেশেন্ট আছে ঢাকা, তো আপনি ব্লাডটা আসলে নিয়ে যেতে হবে, আমি যেতে পারবো না। বললো যে যেতে পারবে না ডোনার, তো আমার এখান থেকে টেনে বের করতে হবে। এরপর ওখান থেকে বের করে নিয়ে হচ্ছে দিলাম। মানে ওখানে দেওয়ার পরও মানে অপেক্ষা ছিলাম হয়তো এবার চলে আসবে, কিন্তু আসলে তারপরও আসে নাই। আর আমার জন্য মানুষ এত কিছু, আর আমার আসলে মন্দিরে যাওয়াটা কমে নাই। তারপর আমি সেই মন্দিরে মন্দিরে ঘুরতেছি, মানে আমার ছেলেরা কি খাইতেছে, ওরা কি করতেছে, আমার সেদিকে কোনো হুঁশ নাই। আমার সংসারের প্রতি আমার কোনো হুঁশই নাই, কোনো খেয়াল নেই। ওরা আমাকে যখন যেখানে যেতে বলতেছে আমি সেখানেই চলে যাই। ওরা আমাকে লোকেশন বলে দেয়, ওখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, আমি ওইখানে চলে যাই। মানে কোনো আমার বাচ্চারা খাইতেছে কিনা, গোসল করতেছে কিনা, বা নিজের কোনো খাওয়া গোসল কোনো কিছু মানে খেয়াল নেই। তখন আমার মনে হইতো যে ওরা আমার খুব আপন, এরাই পারবে হয়তো সব মানে সমাধান করতে সমস্যাগুলার। মানে তখন আমার অবস্থা এমন হয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ আমি আসলে বুঝতে পারতেছি না। আর এইদিকে ফকির কবিরাজ তো আছে, ঘুরতেছি, আর আমি স্বপ্ন এগুলো দেখতেছি। আর সবসময় আমি দেখতাম একটা শ্যাডো আমাকে সবসময় ফলো করে, সবসময় বিশেষ করে না, যখন আমি ওয়াশরুমে যেতাম বা আমি হচ্ছে কাপড় ধুইতাম, মানে ওয়াশরুমের ওই সাইডটাতেই আমাকে হচ্ছে ফলো করতো, ওখানেই ফলো করতো আমাকে, দেখতাম। আর এত কবিরাজ দেখাচ্ছেন, হুজুর দেখাচ্ছেন, এদের দিয়ে কোনো কাজ হচ্ছে না। না, এটা তকদির দেয়, টাকা পয়সা নেয়। আমি হচ্ছে ফোনে ওই যে মগ বলে না, যে মগ জাতীয় কিছু লোক আছে হচ্ছে রাঙামাটি চট্টগ্রাম, ওইখানে আমি তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে তাদেরকে অনেক টাকা পয়সা দিছি, যে তকদিরের জন্য, হাজবেন্ডের জন্য, ওইখানে অনেক দিচ্ছি, টাকা দিচ্ছি, তাতেও কোনো কাজ হয়নি। তো এরপর এইভাবে চলতেছে, আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, যেহেতু আমি ওদের পুরোপুরি ওদের নিয়ন্ত্রণে চলে গেছি আমি।
আমার শারীরিক অবস্থা আস্তে আস্তে খুব খারাপ হইতেছে, আর কিছু খাইতে পারি না, বমি আসে, এরকম হচ্ছে। আর একটা সংসারের প্রতি একটা উদাসীনতা চলে আসছে, এভাবে হচ্ছে। এরপর বিভিন্ন হুজুরের কাছে তো আমি যাইতেছি, কবিরাজের কাছে। এখন আমাকে কয়েকজন সাজেস্ট করলো যে তুমি একজন আমাকে বললো তুমি তোমার বাসায় থাইকো না, তোমার বাসাটা চেঞ্জ করো, ইমিডিয়েটলি চেঞ্জ করো। তুমি যদি বাসায় থাকলে তোমার আরো বেশি সমস্যা হবে। আর আরেকজন আমাকে বললো তুমি বিয়ে করে নাও, তুমি বিয়ে করো। ফার্স্ট টাইম আমাকে এই কথা বলছে হচ্ছে কদমতলির নারকেলবাগের একটা জিন হুজুর আছে, উনি ফার্স্ট টাইম আমাকে বলে বিয়ে করার জন্য। তখন আমি বিষয়টা হেসে উড়াই দিছি। তো এরপর আমাকে আরো কয়েকজন বললো তুমি বিয়ে করো, তুমি একা আসছো, তোমার আরো সমস্যা হবে, তুমি বিয়ে করো। এরপর আমি বাসাটা ছেড়ে দিলাম। আমার বাসা ছেড়ে আমি মোহাম্মদপুরে চলে আসলাম, মেট্রো হাউজিং আসলাম, ওইখানে বাসা নিলাম। তো ওইখানেও সেম, আমার মন্দিরে যাওয়া ফিরে নাই, আমি মন্দিরে যাচ্ছি, মন্দিরে আমি কন্টিনিউসলি আমি মন্দিরে যাইতেছি। আর এর আগে তো আপনার মাজারে যাইতাম, নদীতে দুধ কলা সিন্নি, আজকে ঝাল সিন্নি দিতে হবে, কালকে মিষ্টি সিন্নি দিতে হবে, এগুলো তো ছিলই। তখন আর এগুলো বন্ধ হয়ে গেছে। তখন হচ্ছে এরপর হচ্ছে মন্দিরে যাওয়া স্টার্ট। আমি সিঁদুরও পড়তাম, আমি যেন এখানে না দেখা যায়, আমি এদিকে আমি সিঁদুরও পড়তাম। স্বামী ফেরানোর জন্য শিরিক পর্যন্ত করলেন আমাকে বলছে সিঁদুর পড়তে, আমি কিন্তু সিঁদুরও পড়তাম, আমি সেটাও পড়তাম। এরপর হচ্ছে এভাবে চলতেছে। এরপর হচ্ছে আমি আমার নিজের মধ্যে আমি অন্যরকম অনুভূতি ফিল করি। যখন আমি আমার বাসা থেকে চলে আসলাম, তখন হচ্ছে আমাকে কেউ টাচ করে বা কেউ আমার কাছে আসে, দেখা যায় যে মনে হয় যে একটা সময় যে আমার কাপড় নষ্ট হয়ে যেতেছে, আমার এরকম ফিল হইতেছে, এরকম ফিল হয় আস্তে আস্তে। বিছানায় শুইলে না হাঁটা চলা আসে? তখন হচ্ছে আমি ঘুম আসলে, শুইলে। এর আগে তো হচ্ছে আমি হাঁটা চলার মধ্যেও আমার এরকম হইতো। এরপর হচ্ছে আমি যখন বিছানায় যাই তখন এরকম হচ্ছে আমার সাথে। শরীরে স্পর্শ অনুভব করছেন? হ্যাঁ, বা আমার চারপাশে সবসময় কেউ একজন থাকে, এই অনুভূতিটা তখন থেকে আমার আস্তে আস্তে বাড়তে শুরু করে। যখন আমি বাসা থেকে চলে আসি তখন আমার এগুলো আসলে আস্তে আস্তে বাড়ে, অনেক বেশি। অ্যাক্টিভিটিগুলো বোঝা যায় যে কেউ আমার আশেপাশে আছে। আপনি কথা না বললেও আপনি যদি হাঁটা চলা করেন, চুপচাপ বসে থাকলে আমি বুঝবো না। যদি হাঁটা চলা করেন, আমি যদি চোখ বন্ধ করে থাকি, তারপর আমি ফিল করবো যে আমার পাশে কেউ হাঁটতেছে বা কেউ আছে বা অনেকগুলা মানুষ আছে। এই ফিলগুলো তখন আমার বেশি বেশি হচ্ছে। এবং আপনি কি মানে শারীরিক যেই স্পর্শের কথা অনুভব করছেন, এটা কি একজন মানুষের নাকি একাধিক জিনের? একাধিক না একজন আমি বুঝতে পারি না, তবে হ্যাঁ ফিল করতেছি যে আমাকে কেউ টাচ করতেছে। মানে একাধিক মানুষের টাচ পাই না, একজন মানুষেরই টাচ পাই বেশিরভাগ সময়, যে কেউ আমাকে টাচ করতেছে, কেউ আমাকে ব্যাড টাচ করতেছে। ঘুমের মধ্যেও আমাকে কেউ ব্যাড টাচ করতেছে। ঘুম থেকে ওঠার পর দেখতেছি যে আমার নিজের মধ্যে একটা চেঞ্জ চলে আসতেছে। আমার শরীরে বিভিন্ন জায়গায় স্পট দেখতাম, বিভিন্ন সময় দাগ দেখতাম। সেক্সুয়ালি যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যে দাগগুলো আমার শরীরে আমি দেখতাম, হ্যাঁ এই দাগগুলো আমি পেতাম অনেক আগে থেকেই। তো এই দাগগুলো হতো, অনেক সময় যে ধস্তাধস্তি হয় না, সেই দাগগুলো হতো। তো এভাবে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে না, এবার আমাকে কিছু করতে হবে। যেহেতু আমার দুটো ছেলে আছে, আমি ঘরে থাকতে পারতাম না, আমার ঘরে একদমই মন টিকতো না। আমি শুধু শুধু রিক্সা নিয়ে ঘুরতাম, শুধু শুধু আমি মন্দিরে গিয়ে বসে থাকতাম, সারাদিন পার করে ফেলতাম না, আমার ভালোই লাগতো না। তো এটা তো জীবন হইতে পারে না, আমাকে তো একটা স্বাভাবিক জীবনে আসতে হবে। যেহেতু বিয়ে করলে ভালো হবে, তাহলে আমি একটা বিয়ে করি। যেহেতু আমি সংসার করব না, আমার সংসারের চিন্তা ভাবনা নাই, যেহেতু আমার দুটো ছেলে আছে, আমার এখানে অপশন নাই, আমার কোনো চয়েস করতে হবে না, আমার একটা বিয়ে করলেই হবে। তো আমার প্ল্যানিং ছিল আমি কাউকে বিয়ে করব, সে তার মতো, আমি আমার মতো। আমি ঠিক হয়ে গেলে সে তার মতো সেপারেশন চলে যাবে, আমার মতো সেপারেশনে চলে আসবো। সংসার একসঙ্গে থাকা এরকম কোনো প্ল্যানিং আমার ছিল না। এরপর একজনের সাথে কথা হলো, সে বিয়েতে রাজি হলো, সে নিজে থেকে বিয়ের প্রস্তাব দিল, বিয়ে করে নিলাম। বিয়ের পর থেকেই শারীরিক অবস্থা আমার বেশি খারাপ হতে শুরু করলো, অনেক বেশি। বিয়ে করলাম হচ্ছে 2020-এ মাঝামাঝিতে, আর আমি বাসা থেকে চলে আসি 2020-এ জানুয়ারিতে আসি। তো আস্তে আস্তে আরও বাড়তে শুরু করলো বেশি। কি বাড়তে শুরু করলো? বেশি হচ্ছে আমার যে শারীরিক সমস্যাগুলো, আমি বিছানাতে করতে পারি না, বমি, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আপনার 2020-এর শেষের দিকে হচ্ছে আমার, শেষের না মাঝামাঝির দিকে হবে, বিয়ের পর পর কয়েক মাস পরই আমার মাথায় জ্বর চলে আসলো চুলে। আর আমাকে এই কথাগুলো অনেকেই বলছে যে আমার মাথায় জ্বর আসবে, জ্বর দিবে।
যে কোনো মুহূর্তে আমার মাথায় জ্বর দিবে। এরপর হচ্ছে কি করব, আমি চুল ফেলে দিলাম, আমাকে বললো চুল ফেলে দিতাম, চুল ফেলে দিতাম। তখন অল্প অল্প জাস্ট হচ্ছে জ্বর, আমি চুল ফেলে দিলাম, আর খাবার দাবার খাইতে পারি না। এরপর হচ্ছে বরিশাল একজনের কথা বললো, বরিশালে গেলাম, আগলছড়া, ওইখানে গেলাম, ওইখানে দুজনকে দিয়ে ট্রিটমেন্ট করালাম। একজনের মানে ধারানি বলে না, ওইটা দিল। এভাবে যে যেখানে বলে কন্টিনিউসলি কিন্তু আসে। আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি, অনেক শহরে গেছি এই ট্রিটমেন্টের জন্য। ভাই আমি অনেক কষ্ট করছি। আমি আমার ছেলেদেরকে আমি ঠিকমতো খাইতেও দিতে পারি নাই, রান্নাও করতে পারি নাই। আমি যাকে বিয়ে করছি ও যদি দূরে থাকতো না, আমি বিছানাতেই থাকতাম, উঠতে পারতাম না। ও আমার এমনও সময় গেছে যে ও বাইরে আসে 8 ঘন্টা 9 ঘন্টা, ওই 8-9 ঘন্টা আমি সেন্সলেস, একটা না। ও ধরেন বাসা থেকে বের হয়েছে 5-10 মিনিটের মধ্যেই আমি বিছানা। আমি জানি না আমার কি হয়, আমি বিছানা। এখন আমার ছেলেরা কি খাইলো, কি করলো, কেমনে দেখবো আমি? কিছু দেখতে পারতেছি না। ওইভাবে আমার ছেলেরা বড় হয়েছে, ওরা আস্তে আস্তে এটাতে ইউজ টু হয়ে গেছে। একটা মানুষের জীবনে যদি এরকম দিনের পর দিন কয়েক মাস কেটে যায় যে হচ্ছে সেন্সলেস, 8 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা প্রত্যেক দিন, তার জীবন আসলে আছে কি, থাকে কি? মানে আস্তে আস্তে আমার জীবনটা এইভাবে অস্বাভাবিক হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমার ছেলেরাও ওরা খুব কষ্ট করছে। চলে 2021 সাল 2টা ঈদ আর 2022 সালের একটা ঈদ, এই 3টা ঈদ আমার ছেলেরা সারাদিন খাইতে পারে না, কারণ আমি রান্না করতে পারি না। আমার ঘর তখন ভয়াবহ অবস্থায় ছিল। তো এভাবে যখন চলতেছে, আর যাকে বিয়ে করি ওর শারীরিক অবস্থা আস্তে খারাপ হচ্ছে। ওনার সাথে কি আপনার শারীরিক মিলন হয়েছে তখন নাকি হয় নাই? হ্যাঁ হয়েছে। আমাকে ফকির বলছে হচ্ছে টাচে আসতে হবে, হাজবেন্ডের টাচে থাকতে হবে, টাচে থাকলে আস্তে আস্তে কেটে যাবে। টাচে থাকলে কি কেটে যাইতো তখন? আস্তে আস্তে তখন তো আমাদের হচ্ছে আপনার যখন পেটে ব্যথা হবে, আপনার যখন ফুড পয়জনিং হবে, আপনাকে তো ওই মেডিসিনটাই নিতে হবে, রাইট? তাই না? আপনার ওই মেডিসিনটা নিলে আপনি আস্তে আস্তে কি হবে, ঠিক হবে। আর ঠিক হতে একটু সময় লাগবে। কিন্তু আপনি যদি মাথা ব্যথার ওষুধ খান তাহলে কিন্তু হবে না। তো আমার সমস্যা একটা, আমি ট্রিটমেন্ট করতেছি আরেকটা। বা আমি যে ফকিরের কাছে যেতেছি সে বুঝতে পারতেছি না আমার সমস্যাটা কি। সে তার মতো করে, কোনো ফকিরের কাছে গেলে কেউ কিন্তু সহজে ফিরায় না, কিন্তু আমাকে অনেক ফকির ফেরত দিচ্ছে। আমাকে দেখে তারা অনেকেই বলছে আমি আপনার কাজ করতেই পারবো না, আপনি আমার কাছে আইসেনি না। আমাকে অনেকেই ফেরত দিচ্ছে, এটাই ট্রু। অনেকে বলবে যে এটা কেউ তো ফেরত দেয় না, কিন্তু আমাকে দিচ্ছে। এবং তারা বলে দিচ্ছে যে আমার কাজগুলো করা তাদের দ্বারা সম্ভব না, তারা পারবেই না, চেষ্টা করলে তাদের ক্ষতি হবে, এইরকমও বলছে। তো এইভাবেই আসলে চলতেছিল। বিভিন্ন জায়গায় যাইতেছি, মানে আমি অনেক তাবিজ আমার সঙ্গে ছিল, আমার গলায়, কোমরে, হাতে, আমার বিছানাতে, বালিশে, আমার ঘরে, বিভিন্ন জায়গায়। যাকে বিয়ে করছি ওর শরীরেও, বাচ্চাদেরকেও, সবার শরীরেই তাবিজ। আর আমার ডাইনিং টেবিল আসলে পড়া পানি, তেল, ডাবের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি সব দিয়ে ভরা। মানে যেটা বলছে আনতে সেটাই করতেছি আমরা, এভাবে চলতেছে আমার জীবনে। যে একটা সংসার জীবন আমার ওইটা মনেই হয় না তখন, ওইটা আমি উপভোগ করতেই পারি নাই। আমার জীবন ওভাবেই কাটছে, ওই সময়গুলো ওভাবেই কাটতেছে এখন। এরপরে হচ্ছে 2021 সালে জীবন জীবিকার জন্য তো কিছু করতেও হবে, তাই না? তো একটা জবে হয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো হচ্ছে আমরা ওইখানে জবের পারপাসে হচ্ছে আমরা শ্রীমঙ্গল যাই। এর মধ্যে মোটামুটি আমরা ভাবছি হয়তো ঠিক আছি, কারণ কয়েকটা দিন শারীরিক অবস্থা মোটামুটি একটু ভালো। ওই যে বরিশালে কন্টিনিউ কয়েকবার বরিশালে গেলাম, ওইখানে 2টা হুজুর ফুকির দিয়ে ট্রিটমেন্ট করলাম। তো ভাবছি হয়তো আলহামদুলিল্লাহ এবার হয়তো ঠিক আছে। তো কাজে জয়েন করলাম, ওইখানে শ্রীমঙ্গল গেলাম। শ্রীমঙ্গলে ওটা হচ্ছে তখন ফেব্রুয়ারিতে বা মার্চে হবে গেলাম 2021-এ। ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমরা রাত্রে বের হইলাম ঘোরার জন্য। গ্র্যান্ড সুলতানের সামনে তখন 2টা দোকান ছিল, একটা চার দোকান, আরেকটা হচ্ছে বেতের হাতের কাজ করে ওইটার দোকান, হাতের কাজের যে জিনিসগুলা। তো আমরা ওইখানে কিছুক্ষণ বসলাম, চা খেলাম। তো ওটা খাওয়ার পর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমরা খুব রাতে ঘুরতাম,
যেহেতু আমি সারাদিন অসুস্থ থাকতাম, রাতে আমি একটু সুস্থ হইতাম, রাতে আমরা ঘুরতাম, যেহেতু ঘরে থাকতে আমরা ভালো লাগতো না, আমারও না ওরও না, সেম দুজনেরই সমস্যা। আমাদের আসলে ঘরে ভালোই লাগতো না। আর বেশিরভাগই সময় যতটুকু খাবার খেতাম, 3 বেলা তো খাবার তখন আমাদের কাছে একটা অতীত, যে 3 বেলা মানুষ খাবার খা, 1 বেলা খুব বেশি হইলো 2 বেলা আমরা খাবার খাই। সত্যি কথা, এটাই সত্যি ভাইয়া, যে আমরা 1 বেলা খাবার খেয়ে বেঁচে আছি, হয় সেটা রাতে। আমাদের 3 বেলা খাবার সেটা হচ্ছে অতীত, যে আমরা অতীতে কখনো 3 বেলা আমরা কন্টিনিউ নিয়ম করে খাইছি, এটা আমাদের অতীত ছিল, যে আমার ছেলেদের 3 বেলা খাবার দিচ্ছি। তো এভাবে চলতেছিল। আমরা খুব রাতে ঘুরতাম, মানে কোনো ভয় থাকতো না, মানে অদ্ভুত অদ্ভুত জায়গায় গিয়ে ঘুরতাম, যেখানে জঙ্গল গাছপালা গ্রাম, ওইখানে গিয়ে ঘুরতাম। তো ওইখানেও সেম, গ্রাম সুলতানের পর থেকে তো জঙ্গল। তো এখানে আমরা দুজনে ঘুরতে বের হলাম, যে একটু ঘুরে আসি, ওর বাইক ছিল, একটু ঘুরতে গেলাম। তো আমাদের কেউ একজন পিছু নিল মনে হলো। তো আমরা হচ্ছে লাওয়াসটা যে ফরেস্ট গার্ড আছে না, ওইখানে আমরা গেলাম, যে টিকিট কাউন্টারটা, ওইখানে গেলাম, কিছুক্ষণ বসলাম। এরপর যে পেছনে যে আমাদের একটা বাইক ছিল, আমাদের ফলো করতেছিল, ওইটা চলে গেল, পাস করলো। তো ওইখানে আমরা কিছুক্ষণ বসলাম। বসার পরে দেখেন আমাদের মধ্যে কোনো ভয় ছিল না, তারা 4 জন লোক ছিল ওইখানে, আমাদের একদম অপরিচিত, আমি একটা মেয়ে মানুষ, ইয়াং মানুষ, তাদের সাথে গল্প করতে বসলাম। বসে আবার আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম জঙ্গল দেখার জন্য। ওই সময় রাত তখন বাজে 1টা বেশি, মানে আমাদের মধ্যে কোনো ভয় নাই, যে অপরিচিত মানুষ, কত রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমি একটা মেয়ে মানুষ। সে আমার মানে অনেক দূর, যে পর্যন্ত হচ্ছে দিনের বেলা হচ্ছে গার্ডেরা নিয়ে টুরিস্টদের দেখা, ঠিক ওই পর্যন্ত আমরা গেলাম, ঘুরলাম। ঘুরে আমরা ওখান থেকে আসলাম। আসার পরে আমাদের মধ্যে একটা হঠাৎ করে কেন জানি একটা ভয় কাজ করলো, হঠাৎ করে দুম করি মনে হলো যে কেউ আমাদের রাস্তা আটকাইছে এটা। তখন আমরা হচ্ছে হোটেলে চলে আসলাম, হোটেল মেরিনাতে ছিলাম, হোটেলে চলে আসলাম শ্রীমঙ্গলে। তো হোটেলে আসলাম, আসার পরে হচ্ছে রাত্রে তো ঘুম আসতে পারি না। তো আসার পরে হচ্ছে আমি একটু ঘুমাসবো, আমাকে ঘুমাসতে দিতেছে না, ও আমার কারণে খুব বিরক্ত করতেছে, খুব। আমি